হুম সেদিন আমি একটা ব্রিটিশ ক্রাইম ড্রামা দেখছিলাম। বেশ টানটান উত্তেজনার একটা দৃশ্য, বুঝলেন? হুম। ক্রাইম ড্রামাগুলো এমনিতেই বেশ এনগেজিং হয়। একদম। তো অন্ধকার একটা রুম, ডিটেকটিভ আসামিকে জেরা করছেন, চারদিকে বেশ গুমোট পরিবেশ, আর ঠিক সেই মুহূর্তে আসামি খুব সিরিয়াস মুখে বেশ নিচু স্বরে বলল, আই হ্যাভ গট আ প্রবলেম। আচ্ছা। দৃশ্যটা একদম পারফেক্ট ছিল, কথাটাও সেই পরিস্থিতির সাথে খুব স্বাভাবিক শোনালো। মানে মনে হলো একদম ঠিক জায়গায় ঠিক কথাটা বলেছে। কিন্তু গোলমালটা বাঁধল ঠিক তার পরের দিন। পরের দিন আবার কি হলো? পরের দিন আমি একটা আমেরিকান লিটারেচার টেক্সটবুক পড়ছিলাম। সেখানে একদম পরিষ্কার পরিপাটি অক্ষরে একটা সাধারণ বাক্যের উদাহরণ হিসেবে লেখা, আই হ্যাভ এ প্রবলেম। ও আচ্ছা, গড শব্দটা নেই। হ্যাঁ, গট নেই। এই দুটো জিনিস পরপর দেখে মনের ভেতর রীতিমতো একটা মানে ডাবল ভিশন বা দ্বৈত দৃষ্টির বিভ্রম তৈরি হলো। দুটোই তো ইংরেজি ভাষা, তাই না? হুম, অবশ্যই। দুটোই তো একই অর্থ প্রকাশ করছে। তাহলে এই পার্থক্যটা কেন? এটা কি কোনো ফুটবল ম্যাচের মতো, যেখানে আমাদের যে কোনো একটি পক্ষ বেছে নিতে হবে? দারুণ একটা প্রশ্ন। নাকি এর মধ্যে কোনো একটি বেশি সঠিক এবং অন্যটি ভুল? আজকের এই গভীর বিশ্লেষণে আমাদের মূল লক্ষ্য কিন্তু ঠিক এটাই, ইংরেজি ব্যাকরণের অত্যন্ত পরিচিত একটি দ্বন্দ্বের অবসান ঘটানো। মানে হ্যাভ এবং হ্যাভ গটের মধ্যে আসলে পার্থক্য কোথায়? হুম, এটা আসলে ভাষা শেখার জগতের সবচেয়ে পুরনো এবং বিখ্যাত, যাকে বলে সিবলিং রাইভালরি বা ভাই বোনের দ্বন্দ্বগুলোর একটি। ভাই বোনের দ্বন্দ্ব? মানে সবসময় ঝগড়া লেগেই আছে। অনেকটা সেরকমই। যারা একটু গভীরভাবে ভাষা নিয়ে কাজ করেন বা নতুন কোনো ভাষা শিখতে যান, তাদের প্রায় সবাই জীবনের কোনো না কোনো পর্যায়ে এই জায়গায় এসে হোঁচট খান। কনফিউজড হওয়াটা খুব স্বাভাবিক। কারণ আমাদের মস্তিষ্ক তো সবসময় একটা গাণিতিক নিশ্চয়তা খোঁজে, তাই না? আমরা চাই একটা নির্দিষ্ট পরিস্থিতির জন্য একটাই নির্দিষ্ট নিয়ম থাকুক। একদমই তাই। ২ আর ২ এ ৪ হওয়ার মতো ব্যাপার। ঠিক। কিন্তু ভাষার বিবর্তন বা মানুষের কথা বলার ধরন তো আর অঙ্কের মতো সরল রেখায় চলে না। রাইট। এখানে মুখস্থ করার মতো একঘেয়ে বা বোরিং কোনো নিয়ম নেই, যেটা পড়ে একটাকে ভুল আর একটাকে সঠিক প্রমাণ করা যাবে। দাঁড়ান, মুখস্থ করার কিছু নেই। না, একদমই না। বরং আমরা যদি এটাকে লজিক বা যুক্তি দিয়ে বুঝতে চেষ্টা করি, তাহলে দেখব কিভাবে এই দুটি শব্দবন্ধ মূলত সামাজিক টোন বা সুরের ওপর ভিত্তি করে কাজ করে। এই মুখস্থ না করার বিষয়টা কিন্তু বেশ স্বস্তিদায়ক, কারণ ব্যাকরণের নিয়মের তালিকা দেখলে এমনিতে অনেকের ঘাম ছুটতে শুরু করে। হ্যাঁ, ব্যাকরণ ভীতিটা খুব কমন একটা ব্যাপার। কিন্তু যেহেতু আপনি বলছেন মুখস্থ করার কিছুই নেই, তাহলে এর পেছনের আসল লজিকটা আসলে কি? সেই লজিকটা পরিমাপ করার জন্য তো আমাদের একটা মাপকাঠি বা ভিজুয়াল কিছু দরকার, তাই না? কোনো রূপক হলে বুঝতে সুবিধা হয়। আমি আমার কল্পনায় বিশাল একটা দাড়িপাল্লা বা ব্যালেন্স স্কেলের কথা চিন্তা করছি। লজিকটা মাপার জন্য এটা মনে হয় একটা বেশ ভালো উপায় হতে পারে। দাড়িপাল্লার এই রূপকটা আমাদের এই আলোচনার ভিত্তি হিসেবে বেশ ভালোভাবে কাজ করবে। চলুন, সেই কল্পনার দাড়িপাল্লাতেই এই দুটো বাক্যকে মাপা যাক। আচ্ছা, তাহলে কল্পনা করা যাক, সেই বিশাল দাড়িপাল্লার বাম দিকের পাল্লায় আমরা খুব সাবধানে রাখলাম একটি বাক্য, আই হ্যাভ আ কার। ঠিক আছে। আর ডান দিকের পাল্লায় রাখলাম, আই হ্যাভ গট এ কার। হুম। এখন এই জায়গাটাতে আমার একটা শক্ত পাল্টা যুক্তি আছে। বলুন। ভাষার একটা নিজস্ব ইকোনমি বা মিতব্যয়িতা থাকে। হুম। আমরা তো সাধারণত কম শব্দে বেশি কথা বলতে চাই। যেহেতু ডান দিকের বাক্যে গট শব্দটা অতিরিক্ত আছে, যেটাকে আমরা একটা এক্সট্রা ব্যাগেজ বলতে পারি। একদম একটা এক্সট্রা ব্যাগেজ বা অতিরিক্ত বোঝা, তাহলে তো লজিক্যালি ডান দিকের পাল্লাটা ওজনে বেশি ভারী হওয়া উচিত, তাই না? এই যে একটা অতিরিক্ত শব্দ বাক্যে ঢুকে পড়ল, এটা কি শুধুই ভাষার বাহুল্য বা রিডান্ডেন্সি? এটা কি দাড়িপাল্লার ভারসাম্য নষ্ট করছে না? আপাত দৃষ্টিতে ঠিক এটাই মনে হওয়া খুব স্বাভাবিক। একটা অতিরিক্ত শব্দ মানেই তো অতিরিক্ত তথ্য বা ওজন। সেটাই তো। কিন্তু ভাষায় মেকানিজমটা এখানে একটু ভিন্নভাবে কাজ করে। এই গট শব্দটি এখানে থাকলেও মজার ব্যাপার হলো দাড়িপাল্লাটি একদম সমান থাকবে। মানে এক চুলও এদিক ওদিক হবে না? এক চুলও না। এর কারণটা লুকিয়ে আছে মালিকানা বা পজেশন বোঝানোর ধারণার মধ্যে। আচ্ছা। যখন কেউ কোনো কিছুর মালিকানা বোঝায়, তখন এই দুটি বাক্যের অর্থ এবং তথ্যের ওজন ১০০/১। হ্যাভ ব্যবহার করা হোক বা হ্যাভ গট, মূল বার্তাটি একটাই, গাড়িটির মালিকানা।
বুঝতে পারছি। তথ্যের ওজনের দিক থেকে বা মূল বার্তার দিক থেকে এদের মধ্যে 0 পার্থক্য রয়েছে। দাঁড়ান। তথ্যের ওজন একদম এক, এটা মানতে একটু কষ্ট হচ্ছে। কেন? গট শব্দটা তো গেট থেকে এসছে, যার মানে কোনো কিছু পাওয়া বা অর্জন করা। তাহলে আই হ্যাভ গট আ কার কি এটা বোঝায় না যে গাড়িটা আমি সম্প্রতি পেয়েছি বা অর্জন করেছি? ঐতিহাসিকভাবে হয়তো একটা সময় এই গেটের অ্যাকশন বা অর্জন করার ব্যাপারটা গুরুত্বপূর্ণ ছিল, কিন্তু আধুনিক ইংরেজিতে বিশেষ করে যখন হ্যাভ এবং গট একসাথে বসে মালিকানা বোঝায়, তখন সেই অর্জন করা বা অ্যাকশনের ধারণাটা পুরোপুরি বিলুপ্ত হয়ে যায়। ও আচ্ছা, মানে শব্দটা তার আদি অর্থ হারিয়ে ফেলে। একদম। গট শব্দটি এখানে তার নিজস্ব আবিধানিক অর্থ হারিয়ে ফেলে। এটি এখানে নতুন কোনো তথ্য যোগ করে না, বরং এটি শুধু একটা কাঠামোগত অনুষঙ্গ হিসেবে কাজ করে। তাই নাকি? হ্যাঁ, আর ঠিক এই কারণে দাড়িপাল্লার ওজনে কোনো পরিবর্তন আসে না। দুটো পাল্লাই একদম সমান থাকে। ও আচ্ছা, তার মানে তথ্যের দিক থেকে এরা আইডেন্টিক্যাল টুইন বা যমজ ভাইয়ের মতো। একজন হয়তো একটু ভিন্ন রঙের জামা পরে আছে, কিন্তু মানুষটা একই। হাহা, দারুণ একটা উদাহরণ দিয়েছেন। কিন্তু এখানেই তো আসল প্রশ্নটা চলে আসে। যদি উভয়ের ওজন এবং অর্থ একদম একই হয়, তবে ভাষায় একই জিনিস বোঝানোর জন্য দুটো আলাদা রূপ টিকে থাকার কারণ কি? খুব যৌক্তিক প্রশ্ন। বিবর্তনের নিয়ম অনুযায়ী তো যেটা অপ্রয়োজনীয় সেটা হারিয়ে যাওয়ার কথা। খামোখা একটা অতিরিক্ত শব্দ যোগ করে যেটার কোনো আক্ষরিক অর্থও নেই, ভাষাকে জটিল করার তো কোনো মানে হয় না। এখানেই আসে ভাষার গিয়ার শিফট বা সামাজিক পরিস্থিতি বুঝে রূপ বদলানোর বিষয়টি। গিয়ার শিফট? হ্যাঁ, মানুষ তো রোবট নয় যে সব জায়গায় একই রকমভাবে কথা বলবে। তা ঠিক। পরিবেশ অনুযায়ী মানুষের কথার ধরন, শারীরিক ভাষা, এমনকি গলার স্বরও বদলে যায়। এই হ্যাভ এবং হ্যাভ গট হল মূলত ভাষার সেই দুটো আলাদা গিয়ার যা মানুষকে পরিবেশের সাথে খাপ খাইয়ে নিতে সাহায্য করে। গিয়ার শিফট ব্যাপারটা ইন্টারেস্টিং। গাড়ির গিয়ার যেমন রাস্তার অবস্থা বুঝে বদলাতে হয়, ভাষার গিয়ারও কি তাহলে সামাজিক পরিস্থিতি বুঝে বদলায়? একদমই তাই। এটাকে যদি আমরা একটু ভিজুয়ালাইজ বা কল্পনা করতে চাই তাহলে কিভাবে ভাবা যায়? একটা পোশাকের রূপক দিয়ে বিষয়টা ভাবলে খুব পরিষ্কার হয়ে যাবে। আচ্ছা, বলুন। হ্যাভকে তুলনা করা যেতে পারে একটি অত্যন্ত পরিপাটি, ইস্ত্রি করা ফর্মাল প্রফেশনাল স্যুটের সাথে। ওকে। মানুষ যখন খুব ফর্মাল পরিবেশে থাকে, নিজেকে পেশাদার হিসেবে উপস্থাপন করতে চায়, তখন সে এই স্যুট পরে। রাইট। অন্যদিকে হ্যাভগটকে তুলনা করা যায় উইকেন্ডে বন্ধুদের সাথে আড্ডায় পরার একটি আরামদায়ক ক্যাজুয়াল টি শার্টের সাথে। এটা গায়ে জড়ানো অনেক সহজ, এতে কোনো আড়ষ্ঠতা নেই। তার মানে কেউ যখন কোথায় আছে এবং কার সাথে কথা বলছে তার উপর ভিত্তি করে সে তার পোশাক বা ভাষার গিয়ার নির্বাচন করবে। একদম। বিষয়টা আরেকটু নির্দিষ্ট করা যাক। ধরুন কেউ IELTS পরীক্ষা দিচ্ছে, যেখানে এক্সামিনার তার ভাষা দক্ষতা মূল্যায়ন করছেন, অথবা কর্পোরেট অফিসে বসে সিইওর কাছে একটি গুরুত্বপূর্ণ ইমেল লিখছে। সেখানে তো নিশ্চয়ই ক্যাজুয়াল টি শার্ট পরা যাবে না, তাই না? একদমই না। সেই পরিবেশগুলোতে আই হ্যাভ ব্যবহার করাটা অনেক বেশি নিরাপদ, মার্জিত এবং পেশাদার। এটা হলো সেই প্রফেশনাল স্যুট। বুঝতে পারছি। যেমন ইমেলে লেখা হবে আই হ্যাভ অ্যাটাচড দ্য ডকুমেন্ট বা আই হ্যাভ আ কোয়েশ্চেন রিগার্ডিং দ্য প্রজেক্ট। খুব সুন্দর। কিন্তু অন্যদিকে যখন স্বাভাবিক স্পোকেন ইংলিশে কথা বলা হয়, পাব বা ক্যাফেতে বন্ধুদের সাথে গল্প করা হয়, তখন আই হ্যাভ গট বা সংক্ষেপে আইভ গট অনেক বেশি সাবলীল এবং প্রাকৃতিক শোনায়। আচ্ছা। ব্রিটিশ স্পোকেন ইংলিশে তো বটেই, আমেরিকান ইনফর্মাল কথাবার্তাতেও এর ব্যাপক ব্যবহার রয়েছে। যেমন ধরুন আইভ গট এ নিউ ফোন বা আইভ গট 2 টিকেটস ফর দ্য মুভি। এগুলো শুনতেই অনেক বেশি আপন এবং অন্তরঙ্গ মনে হয়। এই সহজ বিভাজনটা যে কোনো শিক্ষার্থীর জন্য বিশাল একটা স্বস্তির জায়গা হতে পারে। হ্যাঁ, অনেকটাই। কারণ যখন কেউ নতুন ভাষা শেখে তখন তাকে এমনিতেই অনেক ব্যাকরণের নিয়ম, ব্যতিক্রম আর তথ্যের চাপে বা ইনফরমেশন ওভারলোডে ক্লান্ত হয়ে পড়তে হয়। কোনটা সঠিক কোনটা বেঠিক এই চিন্তায় অনেক সময় স্বাভাবিক কথা বলাই বন্ধ হয়ে যায়। ঠিক বলেছেন, ভয়টা বেশি কাজ করে। কিন্তু যখন জানা যায় যে দুটোই সঠিক এবং শুধু পরিবেশ অনুযায়ী স্যুট বা টি শার্ট বেছে নিতে হবে, তখন আত্মবিশ্বাসটা অনেক বেড়ে যায়। ভাষার মূল উদ্দেশ্যই তো যোগাযোগ করা, আর সেই যোগাযোগটা যদি পরিস্থিতির সাথে মানানসই হয়, তবে তা সবচেয়ে কার্যকর হয়।
এই ছোট এবং লজিক্যাল টুলগুলোই আসলে ভাষাকে জীবন্ত করে তোলে। টোন বা সুরের এই চমৎকার পার্থক্যটা তো বোঝা গেল। পজিটিভ বা হ্যাঁবোধক বাক্যের ক্ষেত্রে এটা বেশ পরিষ্কার যে কোথায় স্যুট পরতে হবে আর কোথায় টি শার্ট। হ্যাঁ, কিন্তু যখন কাউকে প্রশ্ন করতে হয় বা নেতিবাচক নেগেটিভ কিছু বলতে হয়, তখন কি এই একই নিয়ম কাজ করে? কারণ আমার ধারণা এখানেই ভাষা শিখতে গিয়ে সবচেয়ে বেশি হোঁচট খেতে হয়। বিষয়টা খুবই প্রাসঙ্গিক, কারণ বাক্য গঠনের কাঠামোটা এই পর্যায়ে এসে একটু জটিল হয়ে যায়। প্রশ্ন বা নেগেটিভ বাক্যের ক্ষেত্রে শুধু টোন নয়, বাক্যের ভেতরের মেকানিজমটাও বদলে যায়। আমি একটা প্র্যাকটিক্যাল সমস্যার কথা তুলে ধরি। যখন কাউকে প্রশ্ন করতে হয়, তখন তো আর সাধারণ গাণিতিক নিয়মের মতো শুধু শব্দগুলো বসিয়ে দিলেই হয় না। না, তা হয় না। কেউ তো বলতে পারে না, ডু ইউ হ্যাভ গট আ কার? এটা শুনতে কেমন যেন অদ্ভুত আর অস্বস্তিকর মনে হয়। মনে হয় যেন দুটো আলাদা ভাষার নিয়ম একসাথে ধাক্কা খাচ্ছে। কারণ এটা আসলেই দুটো আলাদা নিয়মের সংঘর্ষ। আর এই সংঘর্ষটা কেন হয় সেটা বুঝতে হলে আমাদের বাক্য গঠনের ভেতরের মেকানিজমটা একটু ভেঙে দেখতে হবে। এখানে আমার মাথায় একটা লজিক আসছে, যেটাকে আমি বলি মডেল মাস্ক লজিক। মডেল মাস্ক? হ্যাঁ, ইংরেজিতে কিছু কিছু শব্দ আছে যারা নিজেরাই একটা মাস্ক বা মুখোশ পরে সুপারহিরোর মতো প্রশ্ন করার দায়িত্ব নিজের কাঁধে তুলে নেয়। তাদের আর বাইরে থেকে কোনো সাহায্যকারী বা হেল্পার শব্দের প্রয়োজন হয় না। বুঝতে পারছি। তারা নিজেরাই বাক্যের শুরুতে চলে গিয়ে পুরো বাক্যটাকে একটা প্রশ্নে রূপান্তর করে দেয়। এই মডেল মাস্কের উপমাটা বেশ চমৎকার। এই কনসেপ্টটিকে আরেকটু মেকানিক্যাল বা ভিজুয়াল করার জন্য লেগো ব্লকের উদাহরণটা খুব ভালোভাবে কাজ করে। লেগো ব্লক? বাচ্চাদের ওই খেলনাটা? হ্যাঁ, ছোটবেলায় আমরা যেমন লেগো ব্লক দিয়ে খেলতাম, একটা লাল ব্লকের সাথে একটা নীল ব্লক জুড়ে দিতাম, তারপর দরকার হলে মাঝখানে একটা হলুদ হেল্পার ব্লক বসিয়ে দিতাম। রাইট। বাক্যের গঠনটাও ঠিক তেমনই কিছু ব্লকের সমষ্টি। তাহলে লেগো ব্লকের নিয়মটা এখানে কিভাবে কাজ করছে? দুটো বাক্যের জন্য কি লেগোর সেট আলাদা? ঠিক ধরেছেন। যখন শুধু হ্যাভ ব্যবহার করার সিদ্ধান্ত নেওয়া হয়, অর্থাৎ সেই ফর্মাল প্রফেশনাল স্যুট পরার কথা আসে, তখন প্রশ্ন বা নেগেটিভ বাক্য তৈরি করার জন্য ডু নামের একটি হেল্পার বা সাহায্যকারী ব্লকের প্রয়োজন হয়। আচ্ছা। হ্যাভ নিজে থেকে প্রশ্ন তৈরি করতে পারে না, তার একজন সাহায্যকারী দরকার হয়। তার মানে লেগো ব্লকটা সাজানো হবে এভাবে: সবার আগে বসবে হেল্পার ব্লক ডু, তারপর সাবজেক্ট, আর শেষে হ্যাভ। যেমন, ডু ইউ হ্যাভ আ কার? একদম ঠিক। অথবা নেগেটিভ করার সময় সাবজেক্টের পর ডু নট বা ডোন্ট বসে যাবে, আই ডোন্ট হ্যাভ আ কার। এখানে ডু ব্লকটা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। ঠিক। কিন্তু যখন হ্যাভ গট ব্যবহার করা হয়, অর্থাৎ সেই ক্যাজুয়াল টি শার্টের আবহে যাওয়া হয়, তখন আর ওই ডু নামের হেল্পার ব্লকটার কোনো অস্তিত্বই থাকে না। তাই নাকি? হ্যাঁ, কারণ হ্যাভ নিজেই তখন ওই মডেল মাস্ক পরে নেয়। সে নিজেই তখন যথেষ্ট শক্তিশালী। এখানে শুধু মূল লেগো ব্লকগুলোর জায়গা অদলবদল বা ফ্লিপ করে দিলেই কাজ হয়ে যায়। ব্লকগুলো উল্টে দেওয়ার ব্যাপারটা একটু ক্লিয়ার করা যাক। সাধারণ বাক্যটি ছিল, ইউ হ্যাভ গট আ কার। এখানে তো হ্যাভ আর গট পাশাপাশি বসেছে। প্রশ্ন করার সময় কি পুরো জিনিসটাই সামনে চলে আসবে? না, শুধু হ্যাভ ব্লকটিকে সাবজেক্টের আগে নিয়ে আসতে হবে। বাক্যটি হয়ে যাবে, হ্যাভ ইউ গট আ কার? ও আচ্ছা, শুধু হ্যাভ সামনে আসবে। হ্যাঁ, আর নেগেটিভ করার সময় হ্যাভের সাথে শুধু নট জুড়ে দিলেই হবে, আই হ্যাভেন্ট গট আ কার। এখানে ডু এর কোনো প্রয়োজন বা অস্তিত্ব কিছুই থাকবে না। বিষয়টা এখন বেশ পরিষ্কার, কিন্তু এখানে একটা বিপদের জায়গাও আমি দেখতে পাচ্ছি। কিরকম বিপদ? এই দুটো আলাদা লেগো সেটকে যদি কেউ মিলিয়ে ফেলে, কেউ যদি হ্যাভ গটের ক্যাজুয়াল টি শার্ট পরতে চায় কিন্তু আবার ডু নামের হেল্পার ব্লকটাও ব্যবহার করে, যেমন ডু ইউ হ্যাভ গট এ কার? ও, এটা করলে মূলত ভাষার দাড়িপাল্লাটি পুরোপুরি ভেঙে পড়বে। হা, একদম ক্র্যাশ করবে। হ্যাঁ, কারণ এখানে দুটো সম্পূর্ণ আলাদা সিস্টেমকে একসাথে ক্র্যাশ করানো হচ্ছে। হয় ফর্মাল কাঠামো অনুযায়ী বলতে হবে ডু ইউ হ্যাভ, অথবা ক্যাজুয়াল কাঠামো অনুযায়ী বলতে হবে হ্যাভ ইউ গট। রাইট। দুটোকে একসাথে মেশানো মানে হলো ইস্ত্রি করা প্রফেশনাল স্যুটের ওপর একটা রঙিন ক্যাজুয়াল টি শার্ট পরে কর্পোরেট মিটিংয়ে যাওয়ার মতো একটা বিদঘুটে ব্যাপার। এটা না ফর্মাল থাকলো, না ক্যাজুয়াল। স্যুটের ওপর রঙিন টি শার্ট, কল্পনা করতেই হাসি পাচ্ছে। এরকম অদ্ভুত কাজ নিশ্চয়ই কেউ করতে চাইবে না। একদমই না। আচ্ছা, আমরা তো এতক্ষণ মালিকানা বা পজেশনের বিষয়টা নিয়ে কথা বললাম। একটি গাড়ি থাকা, একটি কলম থাকা বা একটি সমস্যা থাকা, এই জিনিসগুলো নিয়ে। অর্থাৎ কোনো বস্তু বা ধারণার মালিকানা। কিন্তু এরপর স্বভাবতই মনের ভেতর আরেকটা প্রশ্ন উকি দেয়। আমাদের জীবনে তো সবসময় বস্তু নিয়ে কথা হয় না,
অনেক সময় অনেক বাধ্যবাধকতা বা নিয়মকানুনের ব্যাপার থাকে। হ্যাঁ, প্রচুর বাধ্যবাধকতা থাকে। যেমন সকালবেলা ঘুম থেকে উঠে অফিসে যাওয়া অথবা কোনো বিল পরিশোধ করা, এগুলো তো এক ধরনের কাজের মালিকানা বা বোঝা। সেই সব ক্ষেত্রেও কি এই একই দাঁড়িপাল্লা এবং লেগো ব্লকের লজিক কাজ করবে? ব্যাকরণের ভাষায় এই বাধ্যবাধকতার বিষয়টিকে বলা হয় অব্লিগেশন। এবং হ্যাঁ, এখানেও একটি শক্ত সংযোগ বা সেতু রয়েছে। আচ্ছা। মালিকানা বোঝানোর ক্ষেত্রে যে লজিকটা আমরা এতক্ষণ দেখলাম, বাধ্যবাধকতা বোঝানোর ক্ষেত্রেও ঠিক একই লজিক কাজ করে। একটু উদাহরণ দিয়ে ক্লিয়ার করি। ধরুন কোনো একটা পার্টিতে আছি, কিন্তু কাল সকালে আমার খুব জরুরি একটা মিটিং আছে, তাই আমাকে এখনই বের হতে হবে। আমি বলতে পারি আই হ্যাভ টু গো, এটা তো আমরা সবাই জানি। কিন্তু আবার অনেক সময় সিনেমায় বা বন্ধুদের আড্ডায় শুনি আই হ্যাভ গট টু গো, বা একটু দ্রুত উচ্চারণে আই গট গো। রাইট। আই হ্যাভ টু আর আইভ গট টু এর মধ্যেও কি ওই একই ফর্মাল এবং ইনফর্মাল গিয়ার শিফটের নাম খাটবে? একদম তাই। বাধ্যবাধকতা বা বাইরের কোনো চাপের ক্ষেত্রেও এই লজিকটি একইভাবে কাজ করে, মানে এক্সটার্নাল প্রেশার আর কি। বুঝতে পারছি। যখন বলা হয় আই হ্যাভ টু গো, এটি হলো স্ট্যান্ডার্ড বা সাধারণ নিয়ম। এটি খুব মার্জিতভাবে বোঝায় যে বাইরের কোনো কারণে আমাকে এখন যেতে হবে। হতে পারে সেটা অফিসের নিয়ম বা কোনো পূর্ব নির্ধারিত কাজ। আর আইভ গট টু গো বা আই গট গো হলো ঠিক একই চাপের একটি ক্যাজুয়াল বা মুখের ভাষার রূপ। মানে এখানেও সেই স্যুট আর টি শার্টের পার্থক্য? হ্যাঁ, অর্থ এবং বাধ্যবাধকতার ওজনে এরা একদম সমান। ওই যে আমরা শুরুতে দাড়িপাল্লার কথা বলেছিলাম, এখানেও দাড়িপাল্লাটি একদম সমান থাকবে। শুধু সামাজিক গিয়ার বা টোন আলাদা। ঠিক। অফিসে বসের সাথে মিটিং শেষ করে ওঠার সময় কেউ হয়তো বলবে আই হ্যাভ টু লিভ নাও, কিন্তু বন্ধুদের আড্ডা থেকে তাড়াহুড়ো করে ওঠার সময় যখন খুব ক্যাজুয়াল একটা পরিবেশ, তখন সে বলবে আইভ গট টু রান, বা সংক্ষেপে আই গট গো। দারুণ। দুটোই একই বাধ্যবাধকতা প্রকাশ করছে, কিন্তু পরিবেশের সাথে খাপ খাইয়ে নিজেদের রূপ বদলে নিচ্ছে। তার মানে আমরা এতক্ষণ ধরে যে সোর্সগুলো, টেক্সট বুক আর টিভি শোগুলোর উদাহরণ দেখলাম, সেখান থেকে আজকের এই আলোচনার মূল শিক্ষাটি কিন্তু খুব সাদামাটা অথচ অত্যন্ত শক্তিশালী। তা তো বটেই। হ্যাভ এবং হ্যাভ গটের মধ্যে অর্থের দিক থেকে এক বিন্দুও পার্থক্য নেই। তথ্যের দিক থেকে এরা শতভাগ অভিন্ন। এরা কেউ কারোর চেয়ে বেশি বা কম সঠিক নয়। একদম। এরা শুধু আলাদা আলাদা সোশ্যাল গিয়ার বা সামাজিক পরিস্থিতিতে চলে। এবং এই জায়গাটাতেই ব্যাকরণ শুধু কিছু শুষ্ক নিয়মের তালিকা থেকে বেরিয়ে এসে মানুষের দৈনন্দিন জীবনের সাথে মিশে যায়। এই তথ্যটি যে কোনো ভাষা শিক্ষার্থীর জন্য বা যারা নিয়মিত ইংরেজি ব্যবহার করেন তাদের জন্য কতটা স্বস্তিদায়ক তা সত্যি ভাবার মতো, কারণ এটি মুখস্থবিদ্যার সেই বিশাল পাহাড় সমান চাপটা কমিয়ে দেয়। আর কনফিডেন্স বাড়ায়। ক্যাফেতে বন্ধুদের আড্ডায় তার উপর ভিত্তি করে সঠিক শব্দটি বা সঠিক গিয়ারটি বেছে নিতে পারবে। রাইট। তখন আর আমি কি ভুল বললাম এই ভয়টা কাজ করে না, বরং ভাষা হয়ে ওঠে নিজেকে প্রকাশ করার একটি স্মার্ট এবং নমনীয় টুল। এই আলোচনাটা আমাকে একটা গভীর চিন্তার দিকে নিয়ে যাচ্ছে। তাই নাকি? হ্যাঁ, ভাষার এই যে মেকানিজম, এটা নিয়ে একটা থট ফর ফুড বা চিন্তার খোরাক নিয়ে আমরা ভাবতে পারি। চিন্তার খোরাক শুনতে দারুণ লাগছে। বিষয়টা কি? আমরা দেখলাম যে শুধুমাত্র একটি সামাজিক আবহাওয়া বা ভাইব পরিবর্তন করার জন্য অথবা পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়ার জন্য একটি ভাষা আমাদেরকে একই কথা বলার দুটো আলাদা উপায়ে তৈরি করে দিয়েছে। এখন প্রশ্ন হল, ভাষায় এই যে ফর্মাল বা ইনফর্মাল সোশ্যাল গিয়ারগুলো রয়েছে, এগুলো কি আসলে আমাদেরকে বেশি মাত্রায় এমপ্যাথেটিক বা অন্যের অনুভূতি বুঝতে সাহায্য করে? ওহ আচ্ছা, এটা কিন্তু দারুণ পয়েন্ট। এই ভিন্ন ভিন্ন গিয়ারগুলো কি আমাদেরকে রুমের মুড বা পরিবেশের মেজাজ বুঝতে আরও পারদর্শী করে তোলে, নাকি এগুলো অকারণেই ভাষাকে আরও জটিল করে দেয়? মানে মানুষ কি ভাষার এই টুলগুলো ব্যবহার করে একে অপরের সাথে মানসিক দূরত্ব কমানো বা বাড়ানোর কাজটা অবচেতনভাবেই করে যাচ্ছে? ওয়াও, এটা সত্যিই খুব গভীর এবং ভাবার মতো একটা প্রশ্ন। তার মানে দাঁড়াচ্ছে, ব্যাকরণ শুধু খাতা কলমের কিছু নিয়ম বা লেগো ব্লকের খেলা নয়, এটি মানুষের সোশ্যাল ইন্টেলিজেন্স বা সামাজিক বুদ্ধিমত্তারও একটি অত্যন্ত তীক্ষ্ণ টুল। একদমই তাই। আমরা অবচেতনভাবেই ভাষার গিয়ার শিফট করার মাধ্যমে অপরের প্রতি আমাদের সম্মান, পেশাদারিত্ব, দূরত্ব বা ঘনিষ্ঠতা প্রকাশ করছি। যখন কেউ আই হ্যাভ বলছে, সে হয়তো একটা পেশাদার দূরত্ব বজায় রাখছে, আর যখন আইভ গট বলছে, তখন সে সেই দূরত্বটা ঘুচিয়ে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিচ্ছে।
এবং ঠিক এই কারণে ভাষা এত জীবন্ত, এত পরিবর্তনশীল এবং এত সুন্দর। এটা মানুষের মনের এবং সম্পর্কের আয়না হিসেবে কাজ করে। আজকের আলোচনাটি সত্যি আমাদের চোখের সামনে ডাবল ভিশনের ওই পর্দাটা সরিয়ে দিয়েছে। এখন আর টেক্সটবুক আর টিভি শোয়ের পার্থক্য দেখে কনফিউজড হওয়ার কিছু নেই। আশা করি কনফিউশনটা দূর হয়েছে। যারা এতক্ষণ ধরে আমাদের এই আলোচনা শুনছেন, তাদের জন্য শেষে একটি নীরব চ্যালেঞ্জ রেখে যেতে চাই। এই চ্যালেঞ্জগুলো সবসময় খুব মজার হয়। আজকে চ্যালেঞ্জটা কি? কেউ যদি তার খুব কাছের কোনো বন্ধুকে সবচেয়ে ক্যাজুয়াল এবং আড্ডার সুরে জিজ্ঞেস করতে চায়, তোর কাছে কি একটা এক্সট্রা কলম আছে, তাহলে আজকের এই হ্যাভ গট এবং সেই লেগো ব্লকের ফ্লিপ করার লজিক ব্যবহার করে ইংরেজিতে সেটা কিভাবে জিজ্ঞেস করা যায়। দারুণ প্রশ্ন। এটা সবাই একটু নিজের মনে চিন্তা করে দেখতে পারেন। আশা করি এই ছোট্ট চিন্তার অনুশীলনটা সবার ভেতরেই ওই সামাজিক বুদ্ধিমত্তা এবং ভাষার মিতব্যয়িতার কনসেপ্টটাকে আরও পোক্ত করবে, আর আমাদের সেই ব্যালেন্স স্কেল বা দাড়িপাল্লার কনসেপ্টটা সবার চিন্তা জগতেও একটা সুন্দর ভারসাম্য নিয়ে আসবে। ঠিক তাই, ভাষার এই ছোট ছোট কিন্তু চমকপ্রদ দিকগুলো নিয়ে সবসময় কৌতূহলী থাকা উচিত। অন্ধভাবে নিয়ম মুখস্থ না করে এই লেগো ব্লকগুলো কিভাবে কাজ করে এবং নিজেদের চিন্তার দাড়িপাল্লায় সবকিছু পরিমাপ করার যে আনন্দ, সেটা ভাষায় নতুন মাত্রা যোগ করে। আজ এই পর্যন্তই। নতুন কোনো রহস্য বা ভাষার মজার লজিক নিয়ে আবারও কথা হবে। কৌতূহলী থাকুন এবং চিন্তা করতে থাকুন।